সুজিত, কোথা থেকে আসছো? স্যার আমি হাবড়া থেকে এসেছি স্যার। তোমার কোন ডিস্ট্রিক্ট? আমার উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। আচ্ছা, ঠিক আছে, তোমার লোকালিটির দুজন বিশেষ ব্যক্তিত্বর নাম বলো। একটু পিন করে নেন ওকে। স্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্যার, আর একটা নাম স্যার আপাতত মনে পড়ছে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি জন্য বিখ্যাত? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ম্যাম, স্যার উনি একজন কবি ছিলেন এবং লেখক। কবি ছিলেন? আচ্ছা, তার লেখা, তার কোনো কোনো লেখা মনে আছে তোমার? কোনো কবি মানে তো কবিতা লেখেন, যদিও তিনি আহ, কবি নন, সাহিত্যিক। তার লেখা কোনো সাহিত্যকর্মের কথা মনে আছে এই মুহূর্তে তোমার? না স্যার, আপাতত মনে নেই। আচ্ছা, বিভূতিভূষণের নামে একটা অভয়ারণ্য আছে, কোথায় আছে? স্যার ওটা স্যার বিভূতিভূষণ অভয়ারণ্যটা বনগাঁতে আছে স্যার। আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশন হয়েছে? হ্যাঁ স্যার, গ্রাজুয়েশন হয়েছে। সাবজেক্ট কি ছিল? কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ছিল স্যার। কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং, তাহলে এটা তো একদম একটা ডিফারেন্ট স্ট্রিম। আর তুমি পুলিশ সার্ভিসে আসতে চাইছো, এটা কেন? স্যার আমি ছোটবেলা থেকেই পুলিশের মানে দেখেছি যে আমার দাদু দাদু পুলিশ সার্ভিসে ছিলেন। সেখান থেকে আমি স্যার পুলিশের যে আহ, নিয়ম শৃঙ্খলার মধ্যে যে থাকা, সেইগুলো আমাকে খুব কাছ থেকে উদ্বুদ্ধ করেছে এবং আচ্ছা, সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিষয় তোমাকে আমি জিজ্ঞেস করব, যেহেতু পুলিশে তোমার ভালো লাগা আছে বলছো, সেহেতু তাহলে তুমি মাধ্যমিক এইচএস দেওয়ার পরে প্লেন গ্র্যাজুয়েশন করতে। কারণ এদিকে তো তোমার একটু বেশি সময় গেছে না? তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন করার পরে তুমি পুলিশ সার্ভিসের জন্য পড়াশোনা করতে, এটা কেন করোনি? স্যার আমি করিনি বিটেক জন্য স্যার। আমি আমার উচ্চ মাধ্যমিকে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। তারপরে স্যার আমি মানে মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আমি বিটেকটা পেয়ে গেছিলাম স্যার। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে এইটা একটা মানে ভালো একটা সুযোগ আমার কাছে। তারপরে আমি স্যার মানে হঠাৎ করে আমার মানে পুলিশের প্রতি যে শ্রদ্ধাটা এবং পুলিশের যে কাজ এবং নিয়ম শৃঙ্খলাকে আমাকে উদ্বুদ্ধ করেছে, তার জন্যই স্যার আমি এই লাইনটা বেছে নিয়েছি। হঠাৎ করে? পুলিশের প্রতি শ্রদ্ধা বেড়ে গেলে যে পুলিশের চাকরি করতে হবে না, না, পুলিশের প্রতি শ্রদ্ধা তো আমরা এমনি সবাই দেখাতে পারি। পুলিশের প্রতি শ্রদ্ধা তার জন্য যে পুলিশের চাকরি পাওয়ার জন্য যে এটা একটা কারণ শ্রদ্ধা। তুমি কি পুলিশের চাকরি না পেলে পুলিশের প্রতি শ্রদ্ধা দেখাবে না? স্যার অবশ্যই দেখাবো স্যার। পুলিশ হচ্ছে যে মানে দেশের জন্য সেবা করা, আর এটা হচ্ছে একটা গর্বের বিষয়। আর সেখানে পুলিশ হচ্ছে সচরাচর মানে দিনরাত 24 ঘন্টা সেই কাজে লিপ্ত থাকে এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে দেশের সাধারণ মানুষের যে উম, সাধারণ মানুষের যে সিকিউরিটি প্রদান করে। তার জন্য আমি পুলিশের প্রতি আমার শ্রদ্ধা, যদি আমি চাকরি নাও পাই তাও আমার থাকবে সেখানে। কিন্তু বাস্তব তো আমাদের অন্য কিছু বলে, যে পুলিশের প্রতি শ্রদ্ধার থেকে বেশি পুলিশের প্রতি তো এখন আমাদের ঘৃণার যে বা যে একটা পুলিশের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। পুলিশকে আমরা ছোটবেলা থেকেই যে শ্রদ্ধার থেকে বেশি আমরা ভয় পাই পুলিশের একটা নাম। বিরুদ্ধ মনোভাব তৈরি হয়েছে পুলিশের। হ্যাঁ, এবং পুলিশের প্রতি আমাদের ভালোবাসার থেকে বেশি, তুমি যে বলছো ভালোবাসা, তার থেকে বেশি তো ভয় আমাদের মধ্যে কাজ করে। যে পুলিশ কোথাও মানে কারোর পাড়া দিয়ে পুলিশের গাড়ি গেলে সবাই মানে তটস্থ হয়ে যায় বা ভয় পায়। তো এই পুলিশের যে প্রতি যে এই চিন্তা ভাবনা, এই ধারণাটা, তুমি পুলিশের কনস্টেবল পদে যখন তুমি আসন হবে, তো সেখানে তুমি সেই পুলিশের প্রতি যে মানুষের ভয়, একটা বিরূপ ভাব, সেটাকে তুমি চেঞ্জ করার জন্য কি কি স্টেপ নেবে? স্যার আমি আমি চাইবো যে মানে মানে মানুষের সাথে সেই বিষয়ে মানে খোলামেলা ব্যবহার করতে, যে তাদের কাছে গিয়ে সাথে তাদের সাথে যে এই বিষয়গুলো তাদের মন থেকে আমি সেইগুলো দূর করতে চাইবো স্যার। এইগুলো যেমন পুলিশ যেমন প্রতি মানে প্রায় বিভিন্ন জায়গাতে যেমন যেমন জনকল্যাণমূলক যে কাজকর্মগুলো করে থাকেন, যেমন হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আরো বিভিন্ন। জনকল্যাণ কাজ তো নেতারা করেন, যারা নেতা নেত্রী আছে বা যেগুলি যে এনজিও আছে। তো তুমি তো তাহলে কোনো এনজিওর সাথে যুক্ত হতে পারো, বা রাজনৈতিক দিকে যেতে পারো। তাহলে তো আরো বেশি তুমি জনকল্যাণমূলক কাজ করতে পারবে। পুলিশ তো জনকল্যাণমূলক কাজকে
মানে কল্যাণমূলক কাজ করেন না, ওনারা সেগুলোকে গাইড করেন, সেগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেইগুলোকে গাইড করেন। তোমার তো আর সেই হিসাবে তুমি কোনো এনজিওর সাথে যুক্ত হতে পারো বা কোনো রাজনৈতিক দিকে যেতে পারো। স্যার আমি স্যার আপাতত মানে আমাদের এখানে আমি দেখেছি যে পুলিশের দ্বারা যে মানে অনেক ধরনের মানে জনকল্যাণমূলক কাজ করা হয়, যেমন বিভিন্ন ধরনের মানে ক্রিকেট মানে টুর্নামেন্ট পরিচালনা করা হয়, তারপরে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প জাতীয় কাজ করা হয়। ক্রিকেট টুর্নামেন্ট জনকল্যাণে কিভাবে কাজে লাগবে? ক্রিকেট টুর্নামেন্ট যেমন যে আজ মানে বর্তমান সময়ে যে সমস্ত মানে মানে আমাদের মানে বর্তমান সময়ে মানে খেলাধুলার মানে প্রভাবটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে মানে কম হচ্ছে, যেটা কিনা আমাদের একটা খুব মানে সমস্যার বিষয়। সেইখানে যদি কোনো মানে মানে ক্রিকেট জাতীয় কোনো খেলাধুলার মধ্যে যদি এই জিনিসগুলো করা যায়, তাহলে সেখানে আমাদের উপকারী হবে। খেলাধুলা কম হলে সমস্যার কি বিষয়, মানে খেলাধুলার সমস্যা কি আছে? খেলাধুলা যদি কম হয় তাহলে সমস্যা কিছু সমস্যা হবে। স্যার আপাতত স্যার এটা জানা নেই। সুজিত, তোমার কথা বলতে গিয়ে কথা একটু আটকে যাচ্ছে। দেখ, পুলিশের যে জবটা, এটা তো পাবলিক ডিল করতে হবে, তোমাকে মব হ্যান্ডেল করতে হবে। সেক্ষেত্রে এটা একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে? স্যার এটা স্যার আমার কাজের মধ্যে তো এর কোনো মানে 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 কোনো এফেক্ট। একটা কমিউনিকেশন তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ধরো, তুমি পাবলিকের সঙ্গে কথা বলবে, তুমি যখন ডিউটি করবে, তুমি বর্তমানে কনস্টেবল পদে যদি জয়েন করো, তারপরে তুমি আস্তে আস্তে এএসআই, এরপরে এসআই হবে, তখন তোমাকে তো পাবলিক হ্যান্ডেল করতে হবে, কথা বলতে হবে। তাহলে এইটাকে তুমি কি করে হ্যান্ডেল করবে, এই বিষয়টাকে? স্যার এটা স্যার জানা নেই স্যার। ম্যাডাম, আচ্ছা, কিছু তোমার জিজ্ঞেস করুন। 24 পরগনায় কটা সাব ডিভিশন আছে বলো? স্যার 5টি সাব ডিভিশন আছে। তুমি কোন সাব ডিভিশনে আছো? বারাসাত সাব ডিভিশনের অন্তর্গত। বারাসাত সাব ডিভিশনে কটা মিউনিসিপ্যালিটি আছে? স্যার এটা জানা নেই স্যার। কটা ব্লক আছে? তুমি ব্লকে থাকো না, মানে তুমি পঞ্চায়েত এরিয়ায় থাকো? হ্যাঁ স্যার, পঞ্চায়েত এরিয়াতে থাকি। তোমার পঞ্চায়েতের নাম কি? কুমড়া গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, কটা ব্লক আছে বলো? 16টা ব্লক আছে। বারাসাতে 16খানা ব্লক, নাম বলতে পারবে? না স্যার, নাম বলতে পারবো না। তোমার কোন ব্লক? আমার হাবড়া 1 ব্লক মানে আচ্ছা, বলো তো, তোমার বাড়ি থেকে যদি স্থলপথে যদি বাংলাদেশ যেতে হয় তাহলে তুমি কোন রাস্তা দিয়ে যাবে? আমার বাড়ি থেকে বাংলাদেশ বাংলাদেশে যাওয়ার বসিরহাট হয়ে আমি বাংলাদেশ যাব, যেটাকে আমরা মানে বসিরহাটের যে বর্ডারটা তার নাম হচ্ছে ঘোজাডাঙ্গা বর্ডার। সেখানে হয়ে আমি বাংলাদেশে যাব। কোন রাস্তা ধরে যাবে সেটা বলছি, রাস্তার নাম আছে? রাস্তাটার নাম হচ্ছে ওটার নাম হচ্ছে বনগাঁ বসিরহাট রোড। আর আর বর্ডারের নাম কি হবে? বর্ডারের নাম স্যার ঘোজাডাঙ্গা বর্ডার। তোমার সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স। তোমার সাবজেক্ট কে তুমি যে কম্পিউটার সায়েন্স যে সাবজেক্ট, সেটাকে পুলিশের চাকরিতে কিভাবে কাজে লাগাতে পারবে? স্যার এখনকার বর্তমান যুগে যে কোনো কাজেই মানে টেকনোলজির একটা খুবই একটা গুরুত্বপূর্ণ উম, মানে ব্যবহার গুরুত্বপূর্ণ হিসাবে দাঁড়িয়েছে। সেখানে আমি যেহেতু কম্পিউটারের উপরে আমার জ্ঞান আছে, সেটা আমি সেখানে আমি ব্যবহার করে আমি কাজগুলোকে আরো সহজ সরল হিসাবে করতে পারি। ঠিক আছে। আচ্ছা সুজিত, তুমি তোমার যেরকম লোকেশন বললে, ধরো তুমি ওই ধরনেরই কোনো একটা জায়গায় পোস্টিং পেয়েছো, ঠিক আছে?
তো সেখানে বর্ডার পেরিয়ে অনুপ্রবেশকারী কিছু লোকজনকে নিয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে। তুমি কিভাবে সেই জায়গাটাতে ওভারকাম করবে বা তুমি সেটাকে কিভাবে ডিল করবে? ম্যাম, আমি প্রথমত বিষয়টাকে স্থির মাথায় আমি ব্যাপারটাকে আগে দেখবো বিষয়টা কি হয়েছে, তারপরে আমার যে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ থাকবে তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং সেখান ধরো থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কারণে নেই, সেই সময় তোমার উপরে চার্জ আছে। দেখো, আমাদের কিছু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় সেই সিচুয়েশনে। ধরো তোমাকে একটা সিচুয়েশনে পাঠানো হলো, সেখানে মব এমন আকার ধারণ করেছে, সেই মুহূর্তে তোমাকে দাঁড়িয়েই একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? তো অনুপ্রবেশকারী কিছু লোকজন সেখানে, যারা অনুপ্রবেশ করছে তাদের সাথে চোরাচালান ইত্যাদি বিভিন্ন ইস্যুস জড়িয়ে আছে। সেখানে মানে একটা গোটা মানে পুরো মবটাই একটা সাংঘাতিক ভালনারেবল জায়গায় চলে এসছে, যে এবং সেখানে হয়তো ধরো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাও লেগে যেতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিভাবে সেটাকে কন্ট্রোল করবে? ম্যাম, প্রথমত আমি সেখানে কাছে না গিয়ে দূর থেকে বিষয়টা দেখবো এবং বিষয়টা দেখার পরে যদি আমার মনে হয় যে বিষয়টা একটা হিংসাত্মক রূপ নিয়েছে, সেখানে আমি মানে আমার যে সাপোর্টিং স্টাফ গুলো থাকবে তাদেরকে আমি জানাবো এবং আরো অনেক ফোর্সের আমি ব্যবস্থা করব যে সেখানটা যেন পরিস্থিতিটা ঠিকঠাক করে মেনটেন করা যায়। ঠিক আছে। আহ স্যার বলুন, আমি লাস্টে বলছি সুজিতের ব্যাপার। ঠিক আছে সুজিত, আমি কয়েকটা পয়েন্ট তোমার দেখলাম যেগুলো কাজ করতে হবে, তোমার এই পয়েন্টগুলোকে এই করতে একটু হবে। কনফিডেন্স একটু লো আছে ওর, একটু কনফিডেন্স একটু সবার প্রথম কম। যখন তুমি ইন্টারভিউটা শুরু করলে তখন কিন্তু তোমার কথা এতটা আটকাচ্ছিল না। যেই আমি তোমাকে কথা আটকানোর বিষয়টা বললাম যে তোমার কথা আটকাচ্ছে, তখন থেকে কিন্তু বেড়ে গেল ব্যাপারটা। এটা ফ্র্যাঙ্কলি কথা বলছি আমরা, হ্যাঁ মানে এটা দেখো, এটা তোমার প্রবলেম, তো হ্যাঁ এটাকে স্যার। লুকানোর চেষ্টা করলে হবে না। এবার তোমাকে আমি একটা ঘটনা এখানেই বলে দিই। আমার খুব প্রিয় ছাত্র শুভম, ও তোমার থেকেও বেশি কথা আটকাতো, ঠিক আছে? এবং ওকে যতবার মক ইন্টারভিউ নিয়েছি আমি ততবারই এই কথাটা জিজ্ঞেস করেছি, কারণ তোমাকে ইন্টারভিউতে যেটা জিজ্ঞেস করতে পারে সেই সিচুয়েশনটা দেওয়া আমার কর্তব্য, আমাদের কর্তব্য, ঠিক আছে? তো এই যে প্রবলেমটা হচ্ছে, দেখো এই প্রবলেমটায় তোমার বলা উচিত যে হ্যাঁ স্যার আমার এটা হচ্ছে, বাট আমি এটার উপরে কাজ করছি, এটা আমি ডাক্তার দেখিয়েছি, বা এটার যে থেরাপি গুলো হয়, স্পিচ থেরাপি, এক্সারসাইজ, এগুলো কন্টিনিউ করছি এবং আগের থেকে অনেকটা কমে গেছে, আস্তে আস্তে এটা আরো আহ, ভালো হবে। এবং তোমার এবং আমার আমার মনে হয়, স্যার একটু ইন্টারাপ্ট করি, সরি। অবশ্যই আমার মনে হয় ও এটাও অ্যাড করতে পারে, যে যেরকম আমাদের জ্বর হয়, ঠান্ডা লাগে, বিভিন্ন অসুখ করে, এটাও কথা বলার এই ফাম্বলিংটা, এটাও আমার একটা এই ধরনেরই সমস্যা বলে আমি মনে করি, যেটা কিনা আমাকে আমার জীবিকার প্রতি কর্তব্য বা দায়িত্ব থেকে কখনোই পিছপা হতে দেয়নি। মানে আমি কখনো এটার কারণে পিছপা হইনি, এবং আমি এটার কারণে আমার ডিউটিফুল জায়গাটা থেকে, আমার ডিউটিফুলনেস থেকে আমি কখনো সরবো না। সো আমি যদি এই পোস্টে কাজ করার বা এই পোস্টে দাঁড়িয়ে নিজের দেশকে সার্ভ করার সুযোগ পাই, আমি বিভিন্ন স্পিচ স্পিচ থেরাপির মাধ্যমে এবং আহ, আম- জিভের বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আমি অনেকটা এটাকে ওভারকাম করেছি এবং ভবিষ্যতেও চেষ্টা করব এটাকে ওভারকাম করার, যাতে করে এটা আমার কাজের কোনো অন্তরায় না হয়ে দাঁড়ায়। আই থিঙ্ক এইভাবে গুছিয়ে বললে পরে ওর এই সমস্যাটাকে কেন্দ্র করেই ও খুব ইমপ্রেসিভ একটা জায়গা একদম তৈরি করতে খুব পারবে। পজিটিভ হবে বিষয়টা তোমার। তাহলে এটাকে তুমি একদম রেডি করো, ম্যাডাম যেরকম বলেছেন দারুণ ব্যাপারটা। হ্যাঁ, এবং যেটা বলছিলাম যে শুভমের বিষয়, যে ও কিন্তু বর্তমানে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে ডিউটি করছে এবং ডাব্লিউবিপি কনস্টেবলও তার আগে জয়েন করেছিল। তো এই পয়েন্টটা কিন্তু ওকে এক্সট্রা মার্কস ক্যারি করতে সাহায্য করেছে, ওর কনফিডেন্সটা। তো তোমাকে এই বিষয়ে কনফিডেন্স শো করতে হবে এবং ওনারা বলার পরে ওর কোনো প্রেশার নিলে হবে না বিষয়টা নিয়ে, ঠিক আছে? প্রেশারটা হ্যান্ডেল আমার করতে মধ্যে হবে। একটা একটা আরেকটা জিনিস স্পিচ। যেটা শুভ এখন হয়তো জয়েন হয়েছে কোনো কারণে, ওর কানেকশন কেটে গেছিল, এবং বাকি স্টুডেন্টদেরও বলবো তোমাদের আই কন্ট্যাক্টটা কিন্তু হচ্ছে না অ্যান্সার দেওয়ার সময়। আর আরেকটা শুধু একটা আরেকটা বেশি বিষয়,
সুজিতের বেশি সমস্যা হচ্ছে, সুজিত তোমার আই কন্ট্যাক্ট, যেহেতু এখানে আমি ভিডিও কলে কথা বলছি, তোমার সামনে যখন থাকবে সেখানে আরো বেশি সেটা ইম্প্যাক্ট ফেলবে। নিচের দিকে এপাশে ওপাশে তাকালে সেটা তোমার যে কনফিডেন্স নেই, কম আছে, কনফিডেন্স লো, সেটা শো করে। বা তোমার বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে যে তুমি তুমি কোনো কারণে কনফিডেন্স হারিয়ে ফেলছো বা নার্ভাস হয়ে যাচ্ছ। এই বডি ল্যাঙ্গুয়েজটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। যে তোমাদের প্রথমেই বলেছিলাম যে যে মক ইন্টারভিউ তো আমরা নিচ্ছি, তার সাথে সাথে তোমরা আয়নার সামনে বসে নিজেকে দেখবে এবং নিজেকে দেখে নিজেই কোশ্চেন করবে, নিজেই উত্তর বলবে। এবং আই কন্ট্যাক্ট খুব একটা মানে ভাইটাল পয়েন্ট। তুমি কারোর সাথে আই কন্ট্যাক্ট করে কথা না বললে, মানে সেটা ইন্টারভিউয়ের সাথে যদি আই কন্ট্যাক্ট করে ঠিকভাবে কথা না বলো, নিচের দিকে তাকিয়ে কথা বলো, একটা দু রকম ইমপ্রেশন তৈরি করে। একটা একটা যে তুমি কারোর দিকে মানে কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারছো না। দ্বিতীয় হচ্ছে তোমার কনফিডেন্স লো। তো এই জিনিসটা, এই বডি ল্যাঙ্গুয়েজটাকে তোমাকে স্পেশালি বলছি, বাদ বাকি যাদের দেখলাম তার থেকে তোমার আরো একটু মানে এই জায়গাটায় একটু দুর্বলতা মনে হলো। তো আর সেটাকে ইয়ে করবে। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, তুমি তোমাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললে, তারপরে তুমি বললে আরেক আরেক আরেকজন বললে না তুমি, সেটা ওনাকে কি এমন একটা এমন একজন ব্যক্তি, তাকে সেইভাবেই সম্বোধন করা উচিত। সেই জিনিসগুলোকে তুমি একটু খেয়াল রাখবে কথা বলার সময়। আমরা যে চলতি ভাষায় বলে ফেলি, সেই মানে হঠাৎ করে ওরকম ভাবে বললে সেটা খুবই অফেন্ডিং। তো সেই জিনিসগুলো একটু মেনটেন করবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আরেকখানার নাম মনে পড়ছে না বা এরকম কিছু মনে বলেছিলে তো। আমি বলি আর এক জনের নাম মনে করছে না। আরেকজনের নাম না, আরেক মানে যেহেতু কানে লেগেছিল ওই ব্যাপারটা, তাই জন্য আমার মনে আছে, সেই জন্যই বললাম। ঠিক আছে, শুভ স্যার একটু বলুন। ঠিক আছে, এই এই বিষয়গুলোকে একটু মাথায় রাখো সুজিত। আর তুমি তো এসআই ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ স্যার। তাই না? তা দেখো এটা তোমার এই ইন্টারভিউটা এসআই এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, ভালোভাবে হ্যাঁ, প্রিপারেশন নাও, তোমাকে আমরা সাফল্যমণ্ডিত দেখতে চাই। ঠিক আছে, তোমার উপর অনেক আশা রাখছি। সকল ছাত্রছাত্রীদের প্রতি আশা আছে। আমরা 30 জন আছি আপাতত ব্যাচে। ঠিক আছে, এবং আশা রাখবো যে একটা সুপার 30 ব্যাচ হবে। ঠিক আছে, আচ্ছা চলো স্যার। নেক্সট নেক্সট ক্লাসে আরো, নেক্সট মক যখন হবে তোমার আরো কথা হবে।